আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় হবে তোমাদের হিসাব বিজ্ঞান তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি থেকে সৃজনশীল প্রশ্ন 5। শুরুতে আমরা দেখে নেব এখানে কি কি তথ্যগুলা দেয়া আছে এবং এখান থেকে আমাদের কি কি নির্ণয় করা লাগবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে দেওয়া আছে, দেখো যে জনাব খালেক শেখ 2017 সালে 1 জুলাই 1,20,000 টাকা এবং 75,000 টাকার পণ্য নিয়ে পিউ ট্রেডার্স নামে একটি ব্যবসা আরম্ভ করলেন। উক্ত মাসে তার অন্যান্য লেনদেনগুলো নিম্নরূপ। তার মানে জুলাই মাসের 1 তারিখ যেগুলো আছে সেটা হবে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। এবার যেহেতু পণ্য আনছে 75,000 টাকার, সেহেতু এটা হবে তোমার ক্রয় হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। অবশ্যই তোমার ক্রয় থাকলে সেটা কিন্তু মুনাফা জাতীয় ব্যয় হয়। এবার দেখো আছে, এরপরে আছে দেখো 4 তারিখ জুলাই মাসের বলছে নগদে 66,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হলো। যদি এইভাবে আসবাবপত্র ক্রয় করে তাহলে দেখো এটা একটা সম্পত্তি যদি ক্রয় করে এই সম্পত্তিটার নাম দিতে হবে আসবাবপত্র হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট, দুইটি তাহলে এখানে সম্পদ। এরপরে আছে জুলাই মাসের 8 তারিখ দাঁড়ে 85,000 টাকার পণ্য বিক্রয়ের আদেশ পাওয়া গেল। বিক্রয়ের আদেশ পাইছে, এখন পর্যন্ত পণ্য আদান প্রদান অথবা তোমার অর্থের আদান প্রদান কিন্তু হয় নাই। তার মানে এটা কিন্তু লেনদেন নয়, এটা আমাদের এভাবে দিতে হবে যে এটা লেনদেন নয়। এরপরটা আসি জুলাই মাসের 12 তারিখ নগদে 30,000 টাকার পণ্য ক্রয় করা হলো। তাহলে যদি পণ্য ক্রয় করে অবশ্যই সেটা ক্রয় হিসাব ডেবিট দিতে হবে এবং যেহেতু নগদে করছে এই জন্য নগদান হিসাব ক্রেডিট দিতে হবে। ক্রয় কিন্তু একটা মুনাফা জাতীয় ব্যয়। এবার আসি জুলাই মাসের 15 তারিখে বলছে মাসিক 15,000 টাকা বেতনে একজন কর্মচারী নিয়োগ করা হলো। মাসিক যদি 15,000 টাকার একজন কর্মচারী নিয়োগ দিচ্ছে কিন্তু তাকে এখন পর্যন্ত ওই টাকা দেওয়া হয়নি, মানে বেতন দেয়নি, এখানে কিন্তু অর্থের কোনো আদান প্রদান ঘটেনি, তার মানে এটা কিন্তু হবে লেনদেন নয়। এরপরে আছে 20 তারিখ, দেখো এখানে আছে যে ব্যবসার প্রয়োজনীয় মণিহারি ক্রয় করে নগদে 8,000 টাকা প্রদান করা হলো। যদি ব্যবসার উদ্দেশ্যে মণিহারি ক্রয় করে তাহলে হবে মণিহারি হিসাব ডেবিট, এখানে ক্রয় হিসাব লিখবা না, বা মণিহারি ক্রয় হিসাব ডেবিট এভাবে লিখতে পারো। এবং যেহেতু নগদ কথা উল্লেখ আছে নগদান হিসাব ক্রেডিট, এটাও কিন্তু মুনাফা জাতীয় ব্যয় এবং সম্পদ হ্রাস পায়। এরপর আছে দেখো জুলাই মাসের 25 তারিখ বলছে চেক দ্বারা বিক্রয় 80,000 টাকা। যদি চেক দ্বারা এর কোনো বিক্রয়ের কথা উল্লেখ থাকে তাহলে শুরুতেই ব্যাংক আসবে, যেহেতু এখানে চেক আছে এই জন্য হবে ব্যাংক হিসাব ডেবিট। বিক্রয় যেহেতু একটা আয় তাহলে এখানে বিক্রয় হিসাব ক্রেডিট হবে। এরপর দেখো আছে 30 তারিখ মালিক কর্তৃক উত্তোলন 5,750 টাকা। মালিক কর্তৃক যদি উত্তোলন করে এবং যদি পণ্যের কথা উল্লেখ না থাকে তাহলে ধরে নেবে এটা নগদে উত্তোলন করা হয়েছে। তাহলে উত্তোলন হিসাব ডেবিট দেবা এবং নগদান হিসাব ক্রেডিট দেবা। উত্তোলন কিন্তু অবশ্যই মূলধন থেকে বিয়োগ যায়। এবার দেখো এখানে ক নাম্বার প্রশ্ন বলছে যে লেনদেন নয় এমন ঘটনাসমূহের মোট টাকার পরিমাণ নির্ণয় করো। তাহলে লেনদেন নয় আমরা কয়টা পাইলাম এখানে? দুইটা। একটা হলো 8 তারিখ দাঁড়ে 85,000 টাকার পণ্য বিক্রয়ের আদেশ পাওয়া গেল এই একটা, এবং 15 তারিখ আছে মাসিক 15,000 টাকা বেতনে একজন কর্মচারী নিয়োগ করা হলো, এই দুইটা লেনদেন নয়। এরপরে আছে খ নাম্বার যে পিউ ট্রেডার্সের জুলাই মাসের লেনদেনগুলোর কারণসহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো। যেগুলো লেনদেন ওইগুলোরই তোমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করবা। এছাড়া যে দুইটা লেনদেন নয় ওই দুইটার কিন্তু ডেবিট ক্রেডিট যেহেতু হবেও না আর নেওয়ার প্রয়োজন নাই, এক কথায় ওরা লেনদেন নয়। এরপর দেখো আছে গ নাম্বার পিউ ট্রেডার্সের জুলাই মাস শেষে মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করতে বললে এখানে তোমার প্রারম্ভিক মূলধন যেহেতু আছে 1 তারিখ, এরপরে যে 4 তারিখ থেকে 30 তারিখ আছে এর মধ্যে যদি পণ্য ক্রয় করে সেটা অবশ্যই এখানে বিয়োগ দিতে হবে এবং বিক্রয়কালে সেটা যোগ দিতে হবে, এবং অন্যান্য যদি কোনো ব্যয় থাকে সেই ব্যয়গুলো এখানে বিয়োগ দিতে হবে। তাহলে কিন্তু আমরা সর্বশেষে মালিকানা সত্ত্বের পরিমাণ পেয়ে যাব। তাহলে আমরা চলো শুরু করি ক নাম্বারের উত্তর দিয়ে। তোমার প্রশ্ন বলছে যে লেনদেন নয় এমন ঘটনাসমূহের মোট টাকার পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা শুরুতেই একটা কাজ করব যে ক নাম্বার দিয়ে লেনদেন নয় এমন ঘটনাসমূহের মোট পরিমাণ নির্ণয় কথা লিখে জাস্ট তারিখ, বিবরণ, বিস্তারিত টাকা এবং পরিমাণ টাকা এইভাবে আমরা মোট 4টা কলাম এঁকে নেব। প্রথমে তারিখের করে অবশ্যই 2000 যেই বছর সাল থাকবে ওইটা দেবা। 2017 জুলাই দেওয়া আছে 8 তারিখ এবং 15 তারিখ, সেটা আমরা পাইছি যে এই দুইটা মূলত লেনদেন নয়।
তাহলে কাজ করবা কি, যে 8 তারিখ লেখা দ্বারে পণ্য বিক্রয়ের আদেশ পাওয়া গেল। তার মানে আদেশ পাইছে, এখন কোনো অর্থের আদান প্রদান ঘটে নাই, শুধুমাত্র যে দ্বারে কিনবে এটার আদেশ পাইছে। এখানে পণ্য আদান প্রদান হয় না, বা এখানে তোমার নগদ অর্থ আদান প্রদান হয় না, তার মানে এটা লেনদেন নয়। টাকা কত আছে, 85,000, সেটা আমি এখানে দিয়ে দিছি। এবার দেখো আছে 15 তারিখ, বলছে এখানে যে কর্মচারী নিয়োগ দেওয়া হলো, অর্থাৎ এখানে 15 তারিখ লেনদেনটা আছে এভাবে যে মাসিক 15,000 টাকা বেতনের একজন কর্মচারী নিয়োগ করা হলো। কিন্তু কর্মচারীকে এখন পর্যন্ত কিন্তু বেতন দেওয়া হয় নাই, অর্থাৎ এখানেও কিন্তু কোনো অর্থের আদান প্রদান ঘটেনি, তাই এটি লেনদেন নয়। এভাবে তোমরা সুন্দর করে লিখে দেবা যে কর্মচারী নিয়োগ দেওয়া হলো 15,000 টাকা, ঠিক আছে, টাকার ঘরে, বিস্তৃত টাকার ঘরে। এবার তোমার কাজ হচ্ছে যে 85 এবং 15 দুইটা যোগ করো, তাহলে হয় 1 লক্ষ টাকা। এইটাই শুধু হবে কয়ের উত্তর, অর্থাৎ লেনদেন নয়। এই টাকার পরিমাণ এখানে যোগ করে তোমরা এভাবে দেখাই দেবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো খ নম্বর প্রশ্নে বলছে আমাদের যে পিউ ট্রেডার্সের জুলাই মাসের লেনদেনগুলোর কারণ সহ ডেবিট ও ক্রেডিট নির্ণয় করো। কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলছে। আমি এক এক করে তোমাদের সেটা এখন একটু দেখাই। দেখো এখানে শুরুতে তোমরা লিখে নেবা যে প্রদত্ত লেনদেনগুলোর কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয়। যেহেতু এখানে কোনো তারিখ স্পষ্ট উল্লেখ নেই, তাহলে আমাদের কিন্তু সব তারিখের লেনদেনগুলোরই কিন্তু কারণ সহ ডেবিট ক্রেডিট প্রস্তুত করতে হবে। তাহলে শুরুতেই আমরা দেখি যে 1 তারিখ কি কি তথ্যগুলো দেয়া আছে। বলছে জনাব খালেক শেখ 2017 সালে 1 জুলাই 1,20,000 টাকা এবং 75,000 টাকার পণ্য নিয়ে পিউ ট্রেডার্স নামে একটি ব্যবসা আরম্ভ করলেন। তাহলে এখন এখানে যেহেতু সে 1 তারিখে আছে নগদ, তাহলে নগদান হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট হয়, সেটা তোমাদের একটু এখানে একটু করে দেখাই। এখন দেখো এখান থেকে তোমরা কিভাবে করবা, যেহেতু সে 1 তারিখে আছে কি নগদ, নগদান হিসাব মূলধন হিসাব। এবার দেখো দ্বিতীয় অপশন আছে তোমার 75,000 টাকা পণ্য নিয়ে, পণ্য থাকলে অবশ্যই সেটা ক্রয় হিসাব আসবে, তাহলে তুমি ক্রয় হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট। এখন শুরুতে কাজ করে নেবা তোমরা যে এই যে নগদান হিসাব ডেবিট, এটা আমরা শুরুতে লিখে নিয়েছি, নগদান হিসাব ডেবিট 1,20,000 টাকা। এবার আছে কি দেখো ক্রয় হিসাব কিন্তু এখানে ডেবিট হয়, এই জন্য লিখে নিয়েছি ক্রয় হিসাব ডেবিট 75,000 টাকা এবং দুইটা মূলধনে যেহেতু ক্রেডিট আছে, এই একটা দুইটা যেহেতু তোমার কি আছে মূলধন ক্রেডিট আছে, সেহেতু আমি দুইটা টাকার পরিমাণ যোগ করছি, অর্থাৎ 1,20,000 এবং আছে 75, তাহলে কত হয় 1,95,000 টাকা। এখন দেখো মালিক যেহেতু নগদ আছে, তার মানে এখানে সম্পদ বৃদ্ধি পাবে, যেহেতু নগদান হিসাব ডেবিট আছে। এবার দেখো ক্রয় হিসাব যেহেতু ডেবিট আছে, অবশ্যই ক্রয় একটা মনস্তাত্ত্বিক ব্যয়, তার মানে এখানে কিন্তু ব্যয় বৃদ্ধি পেয়েছে। এবং মূলধন হিসাবে যদি ক্রেডিট থাকে, তাহলে বুঝবো যে মালিকানা সত্ত্ব কিন্তু এখানে বৃদ্ধি পেবে, যেহেতু মালিক 1 তারিখ ব্যবসায় এটা টাকা আনছে, এই জন্য কিন্তু এখানে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে। জুলাই মাসের 4 তারিখ বলছে নগদে 66,000 টাকার আসবাবপত্র ক্রয়। যদি আসবাবপত্র কথা উল্লেখ থাকে, তার মানে আসবাবপত্র একটা স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ ক্রয় করলে এখানে ক্রয় হিসাব আসবে না, ওই সম্পদের নামটা আসবে। যেমন এখানে আমি যেভাবে লিখছি যে আসবাবপত্র হিসাব ডেবিট, যেহেতু এখানে বাকিতে বা তোমার ব্যাংক চেকের কথা কোনো উল্লেখ নাই, সরাসরি তোমরা ধরে নেবা নগদ, এই জন্য নগদান হিসাব ক্রেডিট হয়েছে। তাহলে দেখো কি হয়েছে, আসবাবপত্র হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। টাকা যেটা আছে সেটাও বহুবিধ দেবা। এবার দেখো এখানে যেহেতু সে সম্পদ ক্রয় করছে, মানে আসবাবপত্র মানে এটা সম্পদ, কি সম্পদ, স্থায়ী সম্পদ। সম্পদ ক্রয় করলে এখানে সম্পদ বৃদ্ধি পেয়েছে। আরেকবার দেখো যে নগদান হিসাব যেহেতু ক্রেডিট, নগদান ক্রেডিট মানে তোমার সম্পদ হ্রাস পেয়ে গেছে, তাহলে এখানে সম্পদ হ্রাস। এই গেল তোমার 4 তারিখ। এরপর আমরা আসি 12 তারিখে। 12 তারিখ লেনদেনটা বলছে নগদে 30,000 টাকার পণ্য ক্রয় করা হলো। নগদে যদি তোমার পণ্য ক্রয় করে, ঠিক আছে, তাহলে ক্রয় হিসাব পণ্য কথা থাকলে তুমি ক্রয় ধরবা, তাহলে ক্রয় হিসাব ডেবিট এবং নগদান হিসাব কি হয় ক্রেডিট। যেহেতু পণ্য ক্রয় একটা মনস্তাত্ত্বিক ব্যয়, এই জন্য ব্যয় বৃদ্ধি পেয়েছে। নগদ আছে তোমার সম্পদ, তার মানে যেহেতু ক্রেডিট আছে, তোমার এখানে সম্পদ হ্রাস পাবে। এবার আবার দেখো 20 তারিখে বলছে কি, 20 তারিখ লেনদেনটাই বলছে তোমার যে ব্যবসায় প্রয়োজনীয় মণিহারি ক্রয় করে নগদে 8,000 টাকা প্রদান করা হলো। যেহেতু এখানে যে ব্যবসার উদ্দেশ্যে মণিহারি ক্রয় করছে, সেহেতু মণিহারি একটা মনস্তাত্ত্বিক ব্যয়, তাহলে মণিহারি হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। তাহলে দেখো যেহেতু মণিহারিটা মনস্তাত্ত্বিক ব্যয় আর ডেবিট আছে, তার মানে এটা ব্যয় বৃদ্ধি পেয়েছে। নগদ যেহেতু ক্রেডিট আছে, তার মানে এখানে সম্পদ হ্রাস পাইছে। এরপরটা আছে দেখো যে 25 তারিখ বলছে চেক দ্বারা বিক্রয় 80,000 টাকা। চেক দ্বারা বিক্রয়, চেক করা থাকলে অবশ্যই সেখানে ব্যাংক আসবে, তাহলে হবে কি ব্যাংক হিসাব ডেবিট 80,000 টাকা এবং যেহেতু বিক্রয় করছে বিক্রয় হিসাব ক্রেডিট। দেখো এখন যেহেতু ব্যাংক আছে, তার মানে এটা একটা সম্পদ, যেহেতু ডেবিট আছে, তার মানে বৃদ্ধি পাবে, সম্পদ বৃদ্ধি।
আবার দেখো এবার যেহেতু বিক্রয়, বিক্রয়টা কি জানি যে একটা আয়, যেগুলো তুমি ধরো একটা কলম এই পেন্সিল দিয়ে বিক্রয় করো, এটা বিক্রয় করে অবশ্যই তুমি টাকা পাবা, তোমার আয় হবে, তার মানে এই বিক্রয় কিন্তু একটা আয়। তার মানে বিক্রয় আয় কত আছে? ক্রেডিট ৮০,০০০ টাকা। আয় হইলে কিন্তু আমরা জানি যেটা যেহেতু ক্রেডিট আছে তার মানে আয় বৃদ্ধি পেয়েছে, তাহলে এখানে লিখছি আয় বৃদ্ধি। এবারটা আছে দেখো ৩০ তারিখ বলছে মালিক কর্তৃক উত্তোলন ৫,৭৫০ টাকা। মালিক কর্তৃক এভাবে উত্তোলন করে তাহলে উত্তোলন হিসাব সবসময় ডেবিট হবে, এবং যেহেতু পণ্যের কথা উল্লেখ নাই তাহলে তোমার নগদ ধরে নিতে হবে, এই জন্য নগদান হিসাব ক্রেডিট। এখন দেখো উত্তোলন করলে কিন্তু এটা মালিকানা সত্ত্বে প্রভাব পড়ে, অর্থাৎ মূলধন থেকে কমাইতে হয় বা মালিকানা সত্ত্ব থেকে বিয়োগ দিতে হয়। এই জন্য যে মূলধন হিসাব যেহেতু এখানে এখানে যেহেতু উত্তোলন হিসাব ডেবিট হয়েছে, এই জন্য লিখছি যে মালিকানা সত্ত্ব হ্রাস, মানে মালিক উত্তোলন করলে তার মূলধন থেকে কমে যায়, এই জন্য মালিকানা সত্ত্ব হ্রাস পায়। এবার আবার দেখো নগদান হিসাব যেহেতু ক্রেডিট আছে, তার মানে নগদ মানে সম্পদ ক্রেডিট থাকা মানে তো সম্পদ হ্রাস, এই জন্য সম্পদ হ্রাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা গ নম্বর প্রশ্নের উত্তরে যাব। দেখো গ নম্বরে বলছে যে মাস শেষে মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। দেখো এর জন্য তোমরা তারিখ, বিবরণ, বিস্তারিত টাকা এবং পরিমাণ টাকা এটা কলমে এঁকে নেবা। এরপর তোমাদের কাজ হলো যে তোমার এটা কত সালে আছে, 2017 সালের জুলাই মাসের 1 তারিখ এইটা নেবা। এরপর দেখো আমরা যে এই এখানে ডেবিট ক্রেডিট নির্ণয় করছি, এটার মাধ্যমে কিন্তু চাইলে আমরা এখান থেকে সমাধান বের করব বা বের করতে পারি। দেখো এইখানে মূলত আছে তোমার জুলাই মাসের 1 তারিখ মালিক যে নগদে আনছেলে এবং পণ্য ক্রয় করছে, এই 1 তারিখ যেটা আছে সেটা কিন্তু প্রারম্ভিক মূলধন। তোমরা এখানে প্রারম্ভিক মূলধন কথাও লিখতে পারো অথবা লিখতে পারো যে মূলধন আনায়ন। দেখো এখানে মূলধন আমরা পাইছিলাম কত? ১,৯৫,০০০ টাকা, অর্থাৎ সে যে নগদ এবং ক্রয় আনছে এই দুটো যোগ করলে যেটা হয় ওইটাই প্রারম্ভিক মূলধন। তাহলে আমি সেটা নিচ্ছি এখানে মূলধন আনায়ন ১,৯৫,০০০ টাকা। এরপর দেখো এই 1 তারিখ কিন্তু আছে তোমার ক্রয় হিসাব, তাহলে 1 তারিখে যদি মালিক এভাবে পণ্য আনে সেটাও কিন্তু মুনাফাজাতীয় ব্যয় ধরে নিতে হবে। তাহলে এখানে আমি 1 তারিখ যেহেতু আছে এখান থেকে লিখতে পারি না যে মাইনাস এখানে পণ্য ক্রয়, যেহেতু 1 তারিখ সে পণ্য আনছে সেহেতু টাকা আছে কত? ৭৫,০০০। এখান থেকে অবশ্যই ৭৫,০০০ টাকা বিয়োগ দিতে হবে, তাহলে থাকে কত? ১,২০,০০০ টাকা। এটা গেল। এবার দেখো আমরা 4 তারিখে যদি যাই, 4 তারিখে আছে আসবাবপত্র হিসাব, নগদান হিসাব, এখানে দুইটাই কিন্তু সম্পদ, তার মানে এটা যাবে না। এবার দেখো আছে তোমার 12 তারিখ ক্রয় হিসাব এবং নগদান হিসাব। ক্রয় হিসাব কিন্তু এখানে আমরা ব্যয় লিখছি, তাহলে এটা মুনাফাজাতীয় ব্যয় থাকলে এখান থেকে কিন্তু অবশ্যই বিয়োগ দিতে হবে। তাহলে আমরা এইখানে লিখতে পারি যে 12 তারিখ, আর লিখতে পারি যে পণ্য ক্রয়। এখানে অবশ্যই তোমরা মাইনাস ফিগার দেখাই দেবা। টাকা আছে কত? ৩০,০০০। তাহলে এখান থেকে ৩০,০০০ বিয়োগ দিলে থাকে ৯০,০০০ টাকা। এরপর দেখো তোমার আছে 20 তারিখ মনিহারি হিসাব, নগদান হিসাব। মনিহারি কিন্তু একটা মুনাফাজাতীয় ব্যয়, এই মুনাফাজাতীয় ব্যয় হলে এই মনিহারি কিন্তু এখানে বাদ দিতে হবে। তাহলে তারিখ আছে 20 তারিখ, এখানে বিভাগার দেখাই লাগবে কি যে মনিহারি ক্রয়, মনিহারি ক্রয়। দেখো মনিহারি ক্রয় টাকা আছে কত? ৮,০০০। তাহলে আমি এখান থেকে ৮,০০০ টাকা বিয়োগ দিয়ে দেখাবো, তাহলে থাকে ৮২,০০০ টাকা। এই গেল ৮২,০০০ টাকা। এবার দেখো 25 তারিখ আছে ব্যাংক হিসাব, বিক্রয় হিসাব। দেখো এখানে বিক্রয় কিন্তু লেখছে এখানে আয় বৃদ্ধি, তাহলে আয় বৃদ্ধি হলে এখানে অবশ্যই সেটা কিন্তু যোগ হবে। তাহলে আমরা তারিখ আছে কত? তারিখ আছে 25 তারিখ, তাহলে এখানে আমি 25 তারিখ দিয়ে লিখতে পারি যে পণ্য বিক্রয়। আগে যোগ দিয়ে লবা যে যোগ পণ্য বিক্রয়। টাকা আছে কত? ৮০,০০০। তাহলে আমি এখানে ৮০,০০০ এর সাথে আমি যোগ করি ৮২,০০০ এর সাথে, তাহলে হয় ১,৬২,০০০ টাকা। এরপর দেখো 30 তারিখে আছে তোমার উত্তোলন হিসাব এবং নগদান হিসাব। উত্তোলন যদি থাকে সেটা কিন্তু অবশ্যই মালিকানা সত্ত্ব বা মূলধন থেকে বিয়োগ যায়। উত্তোলন থাকলে সেটা মূলধন থেকে বিয়োগ যায়। এখানে আমরা নিতে আসি যেহেতু এক কথা এখানে আমি মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করতে আসি, এই জন্য কিন্তু এই উত্তোলনটা এখান থেকে বিয়োগ যাবে। কিন্তু যদি তোমরা নিট মুনাফা বা মোট মুনাফা করতে যাও সেখান থেকে কিন্তু এই উত্তোলন যাবে না। তাহলে আমি এখানে 30 তারিখ দেই, 30 তারিখ দিয়ে লিখতে পারি মাইনাস আকারে যে উত্তোলন। তাহলে উত্তোলন আছে কত? উত্তোলন আছে ৫,৭৫০ টাকা।
এখন এই তোমার 1,62,000 থেকে 5,750 টাকা বিয়োগ দাও, দেখো কত টাকা থাকে। তাহলে থাকে 1,56,250 টাকা। তাহলে এইটাই কিন্তু হবে তোমার যে মালিকানা সত্ত্বের পরিমাণ। তাহলে আমি লিখতে পারি এখানে যে মোট মালিকানা সত্ত্বের পরিমাণ, মোট মালিকানা সত্ত্বের পরিমাণ 1,56,250 টাকা। তোমরা কিন্তু এভাবে সহজেই যদি তোমাকে সমাপনী মূলধন বা যদি তোমার মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করতে বলে তাহলে তোমরা এভাবে কিন্তু নির্ণয় করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।